এই ভিডিওতে কথা বলবো ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকারগুলো যেখানে উল্লেখ করা আছে। এই মৌলিক অধিকারগুলোর মধ্যে 29 এবং 30 নম্বর ধারায় যে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে অধিকারের কথা বলা আছে, সেই দুটো ধারা নিয়ে। দেখো, আমরা জানি যে কোনো একটা জাতির যদি উন্নয়ন ঘটাতে হয়, একটা জাতিকে যদি সচেতন করতে হয়, সজাগ করতে হয়, তাহলে কিন্তু সেই জাতির মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে এবং সেই জাতির জনগণকে অবশ্যই শিক্ষিত করতে হবে। তারা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই সমাজ ব্যবস্থা বা সেই জাতি সচেতন হবে না, এবং সচেতন যদি না হয় তাহলে কিন্তু সেই সমাজ ব্যবস্থায় সেই জাতির উন্নয়ন ঘটবে না। এ প্রসঙ্গে প্রথমেই বলে ফেলা ভালো যে ভারতীয় সংবিধানের 86তম সংবিধান সংশোধনী 2002 সালে 21 ক নাম্বার ধারায় কিন্তু প্রথম এই 6 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদের শিক্ষার অধিকারটা মৌলিক অধিকারের মর্যাদা পেয়েছিল। এবং এখানে কি বলা হয়েছিল না, এখানে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদেরকে অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, এবং এই আইনটা কার্যকর হয়েছিল 2010 সালের এপ্রিল মাসে, বলা ভালো 1 এপ্রিল থেকে। এবারে আমরা দেখব যে 29 নম্বর ধারায় আসলে কি বলা হয়েছে। 29-এর 1 নম্বর ধারা অনুসারে বলা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী যে কোনো ভারতীয় নাগরিক সে কিন্তু তার নিজ নিজ ভাষা, তার লিপি এবং তার সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার ভোগ করবে। সে তার নিজের ভাষা চর্চার মধ্য দিয়েই কিন্তু তার নিজের শিক্ষা ব্যবস্থাটাকে আরও সমৃদ্ধ করতে পারবে। 29-এর 2 নম্বর ধারায় কি বলা আছে? 29-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারের দ্বারা বা সরকারের আর্থিক সাহায্যে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বংশ, ভাষা, বর্ণ নির্বিশেষে কোনো ব্যক্তিকে কিন্তু, কোনো ভারতীয় নাগরিককে কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ কোনো একটা সরকারি স্কুলে কোনো একটা নাগরিক সে হিন্দুদের মধ্যে কোনো একটা উঁচু কাস্ট বা নিচু কাস্ট, বা মুসলিমদের মধ্যে কোনো একটা কাস্টে আছে, বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের আছে, বা সংখ্যালঘু ক্ষেত্রে সেটা ধর্মের ক্ষেত্রেই হোক, ভাষার ক্ষেত্রেই হোক আছে, তাকে যে তুমি যে কোনো একটা অজুহাত দিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে রাখবে, সে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে না, এটা কোনোভাবেই করা যাবে না। সংবিধানের 30 নম্বর ধারায় কি বলা আছে? ভারতীয় সংবিধানের 30 নম্বর ধারায় বলা আছে যে সংখ্যালঘু সেটা ভাষাগত হতে পারে এবং সেটা ধর্মীয় ক্ষেত্রে হতে পারে। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তি তিনি নিজ পছন্দ অনুযায়ী কিন্তু শিক্ষায়তন প্রতিষ্ঠান করতে পারে, পরিচালনা করতে পারবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা পরিচালিত কেবল এই কারণে সরকারি সাহায্যের ব্যাপারে এদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না, এটা 30-এর 2 নম্বর ধারায় বলা আছে। এবং এও বলা আছে যে সংখ্যালঘু সম্প্রদায়গুলো নিজেদের প্রয়োজন ও পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ তো পাবেই। কোনো কারণে রাষ্ট্র যদি তাদের সম্পত্তি অধিগ্রহণ করে তাহলে রাষ্ট্রকে কিন্তু তাকে সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। তাছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য ও স্বীকৃতি দানের সময় সরকার শিক্ষকের যোগ্যতা, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের উপরে যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। অর্থাৎ কোনো সরকারি একটা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ইচ্ছামতোভাবে শিক্ষক নিয়োগ করা যাবে, বা ইচ্ছামতোভাবে কোনো প্রতিষ্ঠান সেখানে তার শিক্ষাগত যোগ্যতা যাচাই না করেই শিক্ষক নিয়োগ করবে, এটা কিন্তু করা যাবে না। এ প্রসঙ্গে বলে নেওয়া ভালো যে শুধু সরকারি স্কুলের বলে নয়, এরকমটা হতে পারে যে সরকার পোষিত কোনো স্কুল, হয়তো কোনো ট্রাস্টি দ্বারা পরিচালিত, সেখানেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা কিন্তু যাচাই করতে পারে মনে করলেই সরকার। এবারে একটুখানি আমাদের দেখতে হবে যে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক অধিকারটা ভারতের মতো এখানে যে বহু ভাষাভাষী, বহু সংস্কৃতি সম্পন্ন লোকের বসবাস, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা নিয়ে বলার আলাদা করে কিছু ব্যাপার নেই। এখানে এই যে আমরা একটু আগেই বললাম যে 30 নম্বর অনুচ্ছেদে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান করতেই পারে নিজের ইচ্ছানুযায়ী, এবং সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে সরকার সহযোগিতা করবে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে।
সব সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু এটা নয়, শুধুমাত্র মনে রাখতে হবে ভাষাগত এবং যারা যারা এই দেশের ধর্মীয় সংখ্যালঘু তাদের ক্ষেত্রে। আজকের আলোচনা এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটায় সাবস্ক্রাইব দিয়ে রাখবে। আমি এইভাবেই ছোট ছোট করে আলোচনা করে রাখবো, তাহলে তোমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এই ফান্ডামেন্টাল রাইটস থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেগুলো তোমরা করে নিতে পারবে। এখানে প্রশ্ন কী ধরনের আসতে পারে আরও একবার বলে রাখি, যে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ে অধিকার কত নম্বর ধারায় আছে? 29, 30 নম্বর ধারায় আছে। 29 নম্বর ধারায় কি বলা আছে, 30 নম্বর ধারায় কি বলা আছে, এই দুটো প্রশ্ন আলাদা আলাদা করে পড়তে পারে, এটাকে তোমরা দেখে নেবে।